তো হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু নিউ ক্লাস। তো সবাই ভালো তো? চলো আজকের প্রশ্ন শুরু করা যাক। আজকে আমরা শুরু করব মডেল কোশ্চেন পেপার 4। এটা দেখো লেখা আছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল, তাই না? চলো প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি এককবিহীন রাশি হলো। তো বলো তো একটি এককবিহীন রাশি কোনটা? বহুবার বহুবার করলাম এটা, তাই না? দৈর্ঘ্য মিটার আছে, পারমাণবিক গুরুত্ব একক নেই, ত্বরণ কি জানি, ত্বরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার, আয়তন কি জানি মিটার কিউব। তাহলে এর একক আছে, এর একক আছে, এরও একক আছে, মিটার, তাই না? দৈর্ঘ্য মাপে মিটার দিই। বাট পারমাণবিক গুরুত্বের কোনো একক নেই, হ্যাঁ না? কারণ মনে আছে তো সবার, বারবার এটা পড়েছি আমরা, থাক এটা নিয়ে আলোচনা করলাম না। এটা বারবার দেখছি কোশ্চেনটা খুব কমন পাচ্ছি যে কোনটা একক ভিন্ন রাশি। তাহলে কী হবে উত্তর? পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। ওকে, পরের প্রশ্ন, তড়িৎ আধানের সিজিএস একক, হার্টজ, বর্গ সেমি, কুলম্ব, স্ট্যাট কুলম্ব। বলো কী হবে? তো আধানের এসআই একক কি? কুলম্ব। আধানের এসআই একক কি? কুলম্ব। বাট সিজিএস বলেছে স্ট্যাট কুলম্ব। মনে থাকবে? মনে থাকবে কি না? আধানের সিজিএস একক কী হয়? স্ট্যাট কুলম্ব। সিজিএস কথাটা যদি জুড়ে যায় তাহলে স্ট্যাট কথাটা জুড়ে যায়। মনে থাকবে? এসআই তো হয় কুলম্ব আর সিজিএসে হবে স্ট্যাট কুলম্ব। তাহলে আধানের সিজিএস একক কী হবে? স্ট্যাট কুলম্ব। দাগিয়ে ফেলি চলো, স্ট্যাট কুলম্ব। মনে রাখতে পারো সি সি, আর এখানে দেখো স্ট্যাট স্ট্যাট। তো সিজিএস স্ট্যাট কুলম্ব, এসআইতে কুলম্ব। ওকে, পরের প্রশ্ন দেখো কী আছে, মাত্রাগতভাবে ভুল সমীকরণটি হলো কোনটা? মাত্রাগতভাবে তুমি নর্মাল দেখে বলো তো আগে, নর্মাল মাত্রাগত কথাটা ভুলে যাও। তুমি বলো ভুল সমীকরণ কোনটা? পজ করে বলো। দেখো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ঠিক? হ্যাঁ এটা অবশ্যই ঠিক। এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ নেই এখানে, তাহলে এটা একটু গড়বড় মনে হচ্ছে। এস ইজিক্যাল টু ভিটি, হ্যাঁ ঠিক আছে। ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ টি, বাহ ঠিক আছে, একদম ঠিক আছে, কোনোটাই ভুল নেই। না সরি, কোনোটা ভুল নেই না, এটা ভুল আছে, কারণ হাফ এ টি স্কোয়ার হয়। তাহলে নর্মালি দেখলে এটা তুমি টিক করে দিয়ে চলে আসতে পারো যেটা ভুল আছে, কারণ ভুল দেখেছো। কিন্তু দেখো প্রশ্নের মানটা ভালো করে বোঝো, মাত্রাগতভাবে ভুল সমীকরণ, এটা কিন্তু যথেষ্ট ভালো এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন। তাহলে আমি স্টার মারছি। চলো ওই পেজে গিয়ে করা যায়। ওকে, তো দেখো বলেছে মাত্রাগতভাবে ভুল কী কী দিয়েছে, কী কী দিয়েছিল একবার দেখিনি। ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি ছিল না? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এস ইজিক্যাল টু ইউ প্লাস, আচ্ছা চলো স্টার্ট বলেছে। তার আগে আমি একটু বলে নিই, মাত্রাগত দিক থেকে যদি বলে তুমি সবসময় মনে রাখবে, যদি আমি বলি এ ইজিক্যাল টু বি প্লাস সি প্লাস ডি, এরকম কিছু, মাত্রাগত দিক থেকে ঠিক করা হয়। এই এর মাত্রা বি এর মাত্রার সাথে সেম হবে, এই এর মাত্রা সি এর মাত্রার সাথেও সেম হবে, এই এর মাত্রা ডি এর মাত্রার সাথেও সেম হবে, তবেই মাত্রাগত দিক থেকে সমান হবে। অর্থাৎ এর সাথে এও সেম, এর সাথে এও মাত্রাগত দিক থেকে সেম, এর সাথে এও মাত্রাগত দিক থেকে সেম, তবেই কিন্তু মাত্রাগত দিক থেকে সেম হবে। আমার কথার মানে বোঝা গেছে? আশা করি আমার কথার মানে সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে? তো সেটাই আমরা এখানে করার চেষ্টা করব। দেখো তাহলে আমাদের প্রথম কী ছিল? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি, ঠিক আছে? তো ভির মাত্রা বের করি, বেগ স্মরণ বায়ুর সময় মনে আছে এল বাই টি। ইউ এর মাত্রা বের করি ইউ, এটা 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 কি অন্তিম বেগ, এটা কি প্রাথমিক বেগ, তো এটাও এল বাই টি, ঠিক আছে? এ টি বের করি, এটি এটি বের করতে হবে, তাই তো? চলো এখানে একটু মাঝখানে দিক করি, এটি। এ মানে কি? ত্বরণ, এল বাই টি স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এল বাই টি স্কোয়ার। তো বারবার ডিটেলস বলছি না, ত্বরণ মানে বেগ পরিবর্তনের হার, এল বাই টি বেগ, তাহলে আরও একটা টি, তাহলে এল বাই টি স্কোয়ার। ত্বরণ গুণ আছে কি আরেকটা টি দিয়ে, কাটাকাটি করা যায়। এল বাই টি হচ্ছে, তাহলে কী পেলাম? দেখো ভিও পেলাম এল বাই টি, ইউ পেলাম এল বাই টি, এ বাই টিও পেলাম এল বাই টি। তাহলে এর সাথে এটা সেম, আবার এর সাথে এটাও সেম, তাহলে এই সমীকরণটা একদম ঠিক। মাত্রাগত দিক থেকে এর কোনো ভুল নেই, বলা হয় কি না? হ্যাঁ কি না? ভেরি গুড। নেক্সট পরেরটাও দেখবো আমরা কী আছে। এক মিনিট একটু মুছে নিই, চল মোস্ট তাড়াতাড়ি। হ্যাঁ ভেরি গুড। দেখা যাক কী ছিল নেক্সট। তো এটা তো ঠিক, এস ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কোয়ার। চলো চেক করি। দেখো এস ইকুয়াল টু বলেছে ইউটি প্লাস এ টি স্কোয়ার, এস এর মাত্রা বের করি। এস মানে কি? দূরত্ব। এস মানে দূরত্ব, তাহলে শুধু নর্মাল আমি বলবো এটাকে এল। কি বলবো? এল। ইউটি বের করি, ইউটির মাত্রা।
ইউ মানে বেগ, এল বাই টি, এখানে একটা নর্মাল টি, টি তাহলে কেটে কেটে শুধু এল, ঠিক আছে। এটিও এল হলে তাহলে ঠিক হবে একদম সমীকরণটা। এ কি ত্বরণ, এল বাই টি স্কোয়ার গুণ টি স্কোয়ার, কাটলো, তাহলে 3টে এল বেরোলো, তাহলে এর সাথে এ সেম, আবার এর সাথে ও সেম, তাহলে কিন্তু একদম কী হলো, ঠিক সমীকরণ হলো, একদম ঠিক হলো। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বুঝে নিতে পারো, ফিল করা উচিত, ঠিক আছে। আর কি ছিল, কোথায় গেল রে বাবা, এস ইকাল টু ভিটি, তো চলো এস ইকাল টু ভিটিও চেক করা যাক। এস ইকাল টু ভিটি, এস ইজ ইকাল টু ভিটি, এস মানে কি, এস মানে একটা দূরত্ব লেন্থ, ভি এল বাই টি, ভি কি এল বাই টি, আর টি কি, দেখো দেখো তুমি ভাবছো এর সাথে এটাকেও ঠিক করবো, এর সাথে এটাকেও ঠিক করবো, তা না, এটা তো একটাই রাশি ম্যাডাম, বুঝতে পারলে যোগ বিয়োগ একমাত্র সেপারেশন করে ব্যাপারটাকে, বুঝতে পারলে কি বললাম, ওকে। তাহলে এটা কী হবে, এস টি যদি ভিটি গুণ করে দেখি আমি, টি এখানে আছে তাহলে টি টি কেটে এল এল, ঠিক হচ্ছে, তাহলে স্পষ্টতই অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এইটা, এইটা হবে, এটা মাত্রার দিক থেকে ভুল, তো আমরা এটা চেক করে দেখে নেবো যে মাত্রার দিক থেকে এটা ভুল কিনা, হ্যাঁ না। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2at, চলো দেখা যাক, দেখো তো ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2at, ভি মানে অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ, আর এই একটা ঘটনা, তিনটেরই বের করা যাক, তাহলে হয়ে যাচ্ছে। দেখো ভি মানে বেগ এল বাই টি, বাট এদের পুরোটার উপরে কী আছে, স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা এর ঘাড়েও গেল, এর ঘাড়েও গেল, তাহলে এল স্কোয়ার বাই টি স্কোয়ার, ইউ স্কোয়ার মানে কী হবে, সেম এল স্কোয়ার বাই টি স্কোয়ার, তাহলে একটা তো মিললো, বাট এর সাথে এটাও মেলা উচিত, এটা যেহেতু মিলেছে পরেরটাও মেলা উচিত, 282, টু ভুলে যাও, টুর আর কি দেখবো মাত্রার দিক থেকে, এ দেখো এ এল বাই টি স্কোয়ার, আর টি এল বাই টি দাঁড়াচ্ছে, এল বাই টি দাঁড়াচ্ছে, বাট দেখো এখানে এল স্কোয়ার বাই টি স্কোয়ার হচ্ছে, তাহলে মাত্রাগত দিক থেকে ভুল কিন্তু এটাই, বাট এর সাথে এটা মিলল না, কথা বোঝা গেল, কথার মানে আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটা বিষয়, কিন্তু না জানলে এটা ভুল করে আসার সম্ভাবনা অনেক বেশি হয়, তাই না। চলো পরের প্রশ্ন, 500 গ্রাম ভরে কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হয়, এই মানে কতবার এক কোশ্চেন দিচ্ছে, 500 গ্রাম বলে দিয়েছে তাই না, তার মানে মাস বলে দিয়েছে 500 গ্রাম, বলা হয় কি না, কত বল প্রযুক্ত হলে, কত বল প্রযুক্ত হলে এই ত্বরণ, ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এ ত্বরণ, তাই না, কী দ্বারা প্রকাশ করি, অ্যাক্সেলারেশন, ত্বরণ, ত্বরণ কত বলেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা জিনিস লক্ষ্য করেছো, এটা গ্রামে দিয়েছে, আর এটা মানে এটা সিজিএসি দিয়েছে, এটা এসআইতে দিয়েছে, তাহলে 500 গ্রাম মানে কনভার্ট করে নেবো কিসে, আমরা কিসে কনভার্ট করবো, এসআইতে, 500 গ্রাম মানে কয় কেজি, হাফ কেজি, বলা হয় কি না, হাফ কেজি, ওকে। নিউটনের সেকেন্ড ফর্মুলা কি বলে, এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ, প্রশ্ন বলেছে কত বল, এই এফটা বের করতে, তাহলে এম আর এই গুণ করলে উত্তর হয়ে যাবে, হ্যাঁ কি না, তাহলে এম আর এই গুণ করলে উত্তর হবে হ্যাঁ কি না, একদম ঠিক, যে দাদা হ্যাঁ, তো চলো গুণ করে দেখা যাক, গুণ করে দেখা যাক যে এফ ইজ ইকুয়াল টু এম এ, হ্যাঁ, তো এফ ইজ ইকুয়াল টু এম এ, একটু চেঞ্জ করি, তো এফ, এম কত, এম কত বলেছিল, হাফ কেজি বেরিয়েছিল, এ কত বলেছিল, এ বলেছে কোথায় গেল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেটে গেল 1 নিউটন, উত্তর কত, এটা 1 নিউটন, বোঝা গেল, সহজ ছিল না আমরা, এফ ইজ ইকুয়াল টু এম এ, জাস্ট নিউটন সেকেন্ড ল ইউজ করলাম, ব্যাস আর কিছু না, আর কি একটু ঘুরে দিয়েছিল এই যে এইখানটা, তোমরা হয়তো বড়দের মতো 500 আর 2 গুণ করে 1000 বলে দিতে, হতো না, মিলতো না, এরকম কিছুটা হতো, তাহলে ঠিক করে নিও একটু, হ্যাঁ সহজ প্রশ্ন একদম, এই সমস্ত অঙ্ক যেন একদম ভুল না হয়। পরেরটা বলেছে রকেটের উৎক্ষেপণের মূলনীতি, রকেটের উৎক্ষেপণ, রকেট কীভাবে উৎক্ষেপণ হয়, নিচে প্রচণ্ড ক্রিয়া করে ফলে উপর থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া যায়, আর ক্রিয়া প্রতিক্রিয়ার কথা কোথায় বলা আছে, নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্রে, ঠিক আছে, হয়ে গেল। পরেরটা তো কী হলো, এটা নিউটনের তৃতীয় সূত্র, এটা একটু এটা করে দিই, ভেরি গুড। নেক্সট কী বলেছে দেখো, এই যে নিউক্লিয়ারটি কার্বন 614, এই যে নিউক্লাইডটি নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কী করে বের করতে হয়, এটার থেকে এটা বাদ দিতে হয়, এর মধ্যেই এটা মানেই হচ্ছে ভর সংখ্যা, উপরটা মানেই ভর সংখ্যা, ভর সংখ্যা মানেই প্রোটন আর নিউট্রন দুজনেই আছে এর মধ্যে,
প্রোটন আর নিউট্রন মিলেই, কারণ নিউক্লিয়াসের ভিতর কে থাকে? প্রোটন আর নিউট্রন, বাইরে দিয়ে ইলেকট্রন। তাহলে ভর সংখ্যা মানে নিউক্লিয়াসের ভর, তাহলে নিউক্লিয়াসের ভিতর আছে প্রোটন আর নিউট্রন, তাহলে ভর সংখ্যা মানে প্রোটন নিউট্রন। তাহলে উপরেরটা হচ্ছে বোঝায় কাকে? প্রোটন আর নিউট্রনকে একসাথে বোঝায়, আর নিচেরটা কাকে বোঝায়? প্রোটনকে বোঝায়। তাহলে এই 14 মধ্যে 6খানা প্রোটন তো অলরেডি আছেই, তাহলে বাকি যেটুকু গ্যাপ থাকলো সেটা নিশ্চয়ই নিউট্রনই আছে। তাহলে 14 বিয়োগ 6 8। বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? তাহলে কটা নিউট্রন থাকবে? 8টি। ওকে, চলো, এটা একদম সহজ প্রশ্ন এগুলো। এগুলো তোমরা দেখেই ফটাফট ক্লিক করে দিয়ে মানে ক্লিক করে দিয়ে চলে আসতে পারবে। দাগিয়ে নিয়ে এটা আমরা, ওকে ভেরি গুড। নেক্সট দেখো কি বলেছে, অ্যালুমিনিয়ামের কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে Al+3 গঠিত হয়? চলো করা যাক। অ্যালুমিনিয়ামের, তাই না? দেখো অ্যালুমিনিয়ামের কি জানি আমরা, তোর এই যে অ্যালুমিনিয়াম Al+3 বলেছে, কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়েছে? +3 মানে কি? 3টে বেরিয়ে গেছে, +3 মানে 3টে বেরিয়ে গেছে। দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হয় 13, তাহলে এটা যদি অ্যালুমিনিয়াম হয়, প্রথম কক্ষপথ কে, পরেরটা হচ্ছে L, পরেরটা হচ্ছে M। তো প্রথম কক্ষপথে কটা থাকবে? প্রথম কক্ষপথে সবার কটা থাকে? 2টো। পরেরটা থাকবে 8টা, 2 আর 8 10 হয়ে গেল, বাকি থাকলো 3টে, 1টা 2টো 3টে। তাহলে যারাই বেরিয়ে যাবে তারা নিশ্চয়ই কোথা থেকে বেরিয়ে যাবে? L+3 মানে L+3 স্ট্রাকচারে জাস্ট এই 3টে থাকবে না? এটা আমি এঁকেছি অ্যালুমিনিয়ামের স্ট্রাকচার, বাট L+3 বললে এই লাস্টের 3টে থাকবে না, তবেই তো L+3, 3টে বেরিয়ে গেছে, 3টে বেরিয়ে গেছে L+3। তাহলে কোন কক্ষ থেকে বেরোলো? M কক্ষপথ থেকে। তাই তোমাকে প্রশ্নটা কী করেছে? তোমাকে প্রশ্নটা করেছে যে L এর কোন, অ্যালুমিনিয়ামের কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে L+3 গঠিত হয়েছে? কি হবে অ্যান্সার? M। ঠিক আছে, ঠিক আছে। পরের প্রশ্ন, এক্স দিয়েছি কিছু একটা জিনিস, যাই না কি, 6 নিচে 6 উপরে 12, মানে পারমাণবিক সংখ্যা 6 আর ভর সংখ্যা 12, আইসোটোপ। আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হবে না, 6 কার আছে, 6 কার আছে, 6 এর আছে, অ্যান্সার দিস। বোঝা গেল? তাহলে এর আইসোটোপ কী হবে? অপশন দেখো, আমাদের উত্তর অপশন বোধ করতে হয়, তাহলে আরও সুবিধা হয়, ঠিক আছে, আরও ভালো হয়। এই যে, ওকে, তো চলো পরেরটা দেখো কি বলেছে, বলের পরিমাপ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। মেলাও, এগুলো তো সহজই হয়। বলের পরিমাপ, বল মাপা হয় কোন ফর্মুলা থেকে? নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দ্বিতীয়, ভেরি গুড, দ্বিতীয়। প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, বল কাকে বলে, ডেফিনেশন অফ ফোর্স, আর এখানে পাই মেজারমেন্ট অফ ফোর্স। তাহলে বলের পরিমাপ পাই কোথার থেকে? কোথার থেকে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। ঘড়ির কাঁটার গতি, এই যে ঘড়ির কাঁটা টিক 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 চলে না, এর গতিটা কেমন? সমদ্রুতি সম্পন্ন। সমবেগ সম্পন্ন কেন নয়? কারণ গোল করে ঘুরলে সেটা সমবেগ হয় না, কারণ প্রতি মুহূর্তে তার ডাইরেকশন চেঞ্জ হয়, আর বেগের একটা ডাইরেকশন আছে, কিন্তু দ্রুতির কোনো ডাইরেকশন নেই, হ্যাঁ না? কেন? ওটা স্কেলার রাশি, ওটা ভেক্টর রাশি, বলেছি বারবার। তাহলে ঘড়ির কাঁটার গতি কেমন হবে? সমদ্রুতি সম্পন্ন। সচল বস্তুর গড়বেগ কী হতে পারে? শূন্য হতে পারে। হ্যাঁ, গড়বেগ শূন্য হতে পারে কেন? কারণ বেগ মানে কি? বেগ মানে কি বলেছি? সরণ বাই সময়। বেগ মানে কি বলেছি? সরণ বাই সময়। কিন্তু প্রশ্ন করেছে গড়বেগ, কিন্তু গড়বেগ বলে তাহলে জাস্ট উত্তর কী হবে? মোট সরণ বাই মোট সময়, তাই না? তাহলে মোট সরণ কখনো শূন্য হতে পারে? হ্যাঁ, এবার ঘুরে 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 চলে আসলো এখানে। সরণ মানে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে ডিস্টেন্স। প্রথমে যেখানে ছিল শেষেও সেখানেও আছে, তাহলে তাহলে কী হবে? তার মোট সরণ শূন্য হতে পারে? হ্যাঁ, এর উপরে শূন্য হলে পুরোটা শূন্য হয়ে যায়, তাহলে গড়বেগ কিন্তু শূন্য হতে পারে। বোঝা গেল? তাহলে গড়বেগ কিন্তু শূন্য হতে পারে। ওকে, চলো পরের প্রশ্ন। একটি মাত্রাহীন রাশির নাম লেখো যার একক আছে। কতবার বলার প্রশ্ন। একটা মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি মানে যার কোনো মাত্রা নেই। যেমন ধরো কোণ, এই যে অ্যাঙ্গেল মাপি না আমরা, অ্যাঙ্গেল বলি না যে 10 ডিগ্রি, 11 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে ডিগ্রি কথাটা বলছি, অ্যাকচুয়ালি ডিগ্রি না, অ্যাকচুয়ালি ইউজ করা উচিত রেডিয়ান। কি উচিত সেটা অনুচিত বাদ দাও, ডিগ্রি না রেডিয়ান ইউজ করা হয়। কি ইউজ করা হয়? রেডিয়ান, 10 রেডিয়ান। রেডিয়ান বা ডিগ্রির কনসেপ্ট সেরকম কোনো ক্লাস আমরা পরে করাবো, কিন্তু এখন এইটুকু জাস্ট বোঝো, কোণ মাপার জন্য ইউজ করি আমরা রেডিয়ান, বাট কোণের কোনো মাত্রা নেই, কোণের কোনো মাত্রা নেই। দেখো কোণ আর ঘনকোণ এই দুটো বিষয়ের অনেকেরই প্রবলেম হয় যে কোণ কি, ঘনকোণ কি। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি চলো তোমাদের আজকে, ফটাফট চলো। দেখো, আশা করি এই ছবিটা সবাই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ছবিটা সবাই? দেখো এই যে, তো দেখো এই ছবিতে তোমাদের একটা জিনিস খেয়াল করো একদম মন দিয়ে, এটা একটা তরমুজের 3Dতে ভাবো, এটাকে 3Dতে দেখো। এইখান থেকে যদি তুমি একদম তরমুজের ভিতরে এইখানে ঢুকে থাকতে,
তাহলে এই উপরে যে কোনো একটা পয়েন্ট দেখার জন্য তোমার, বা এই পুরো জায়গাটা দেখার জন্য তোমার চোখে একটা 3Dতে কোণ তৈরি হবে না? একটা 3Dতে কোণ তৈরি হবে, যাকে আমরা বলছি এই যে 3Dতে, এই যে যাকে আমরা কি বলছি, ঘন কোণ, মানে ঘন, অর্থাৎ 3D ব্যাপারটা, বুঝতে পারলে? আরও ভালো করে বুঝলে এই যে দেখো এই জায়গাটা, কোণটা যে তৈরি হচ্ছে 3D কোণ, মানে 3Dতে ব্যাপারটা বুঝবে, 3Dতে, বুঝতে পারলে? কিন্তু নর্মাল কোণ কি, এই যেমন এখান থেকে তুমি এই লাইটটাকে সরিয়ে এখানে নিয়ে এসছো, তাহলে দেখা যাচ্ছে লাইটটা এখানে যে কোণটা করলো সেটা হচ্ছে কোণ, আর এটা হচ্ছে ঘন কোণ। এই কোণ মাপা হয় রেডিয়ান দিয়ে, আর এই ঘন কোণ মাপা হয় স্টেরেডিয়ান দিয়ে, স্টেরেডিয়ান। মনে থাকবে? মনে থাকবে, হ্যাঁ কি না? আর যাকে আমরা ইংরেজিতে বলছি সলিড অ্যাঙ্গেল, নর্মালকে বলছি আমরা অ্যাঙ্গেল, আর এটাকে বলছি আমরা সলিড অ্যাঙ্গেল। দেখেছো? সলিড অ্যাঙ্গেল, এই যে সলিড অ্যাঙ্গেল স্টেরেডিয়ান বলা হয় কি মাপার জন্য, ঠিক আছে? তাহলে কোণ মাপার জন্য ইউজ করি রেডিয়ান, আর ঘন কোণ মাপার জন্য ইউজ করি স্টেরেডিয়ান। মনে থাকবে? ওকে, চলো, বেশ ভালো কথা। তাহলে একটি মাত্রাহীন রাশি যার নাম লেখো, যার একক আছে, কী হবে উত্তর? উত্তর কী হবে? কোণ। উত্তর কী হবে? কোণ। এক ইউ মানে কি? অ্যামু মনে আছে? অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক, বা ইউনিফাইড মাস ইউনিট। হ্যাঁ, তো সেই এক ইউ মানে কত কেজি বলতে বলেছে। কত সেটা? 1.6605 ইন্টু 10⁻⁻² কেজি। এক ইউ বা এক অ্যামু মানে 1.6605 ইন্টু 10⁻⁻² কেজি। 1.6605 ইন্টু 10⁻⁻² কেজি। বারবার পড়লে কিন্তু মুখস্থ হয়ে যাবে তোমাদের। এক অ্যামু বা এক ইউনিফাইড মাস মানে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻² কেজি। ঠিক আছে? মনে থাকবে সবার এটা, আশা করি। ওকে, চলো পরের প্রশ্ন। রেডিয়ান কিসের একক? এক্ষুনি বললাম রেডিয়ান কিসের একক? কোণের একক। কার একক? কোণের একক। বারবার পড়িছি আমরা, রেডিয়ান কিসের একক? কোণের একক। কোণ লিখছি না, এটার বুঝে মনেই থাকবে আশা করি। এসআইতে বলের একক নিউটন। পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 8টা। সর্ববহিস্থ কক্ষে শেষ কক্ষে হাইয়েস্ট কটা থাকতে পারে? 8টা। তবে যদি পারফেক্টলি তোমাকে বলে দিত যে এম কক্ষপথে হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারে, বা এল কক্ষপথে হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারে, তখন আমরা কি করতাম? তখন আমরা বলতাম যে এরকম ব্যাপার, যে 2n²। ফর্মুলাটা কী হতো আমাদের? 2n²। এই ফর্মুলা ধরে আমরা চালাতাম তখন। কীভাবে? কে কক্ষপথের কথা যদি বলে সেক্ষেত্রে আমরা বলতাম 2 1² অর্থাৎ 2টি হাইয়েস্ট থাকতে পারে। এল কক্ষপথের ক্ষেত্রে বললে 2, এন এর মান তখন 2 হয়ে যেত, 2² 4, 4 দুগুণে 8টি, হাইয়েস্ট 8টা থাকতে পারে। এম কক্ষপথের কথা বললে 2 3² 3 3 9, 9 দুগুণে 18, 18টি। এন এর কথা বললে 2 4² 4 4 16, 16 দুগুণে 32, তাহলে হাইয়েস্ট তখন 32টা থাকতে পারে। তাহলে হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারে তা ডিপেন্ড করছে কোন ফর্মুলা অনুযায়ী এন। এই এনটা কি বলছি আমরা? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে কে কক্ষপথের ক্ষেত্রে এন এর মান কত? 1, এল কক্ষপথের ক্ষেত্রে এন এর মান কত? 2, এম কক্ষপথের ক্ষেত্রে এন এর মান কত? 3, এন কক্ষপথের ক্ষেত্রে এন এর মান কত? 4। একে বলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবং কে কক্ষে হাইয়েস্ট থাকতে পারে? 2টো। এল কক্ষে হাইয়েস্ট থাকতে পারে 8টা, এম কক্ষে 18টা, এন কক্ষে 32টা। বাট এখানে প্রশ্নে তোমাকে দিয়েছে যে পরমাণু সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? এটা আমরা অষ্টক সূত্র অনুযায়ী বলতে পারি 8টা ইলেকট্রন থাকতে পারে হাইয়েস্ট। ঠিক আছে? কারণ এখানে কোনো পারফেক্টলি কোনো বা পার্টিকুলারলি কোনো বলে দেয়নি যে এই কক্ষের কথা বলছি। ঠিক আছে? তো পরমাণু সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 8টি। মনে থাকবে? ওকে, চলো। নিউট্রন হলো নিস্তড়িত কণা যার ভর ইলেকট্রনের ভরের সমান। না, এটা সবাই জানো, বারবার এটা বলে কোনো সময় নষ্ট করতে চাইছি না। পরে কোন নোবেল গ্যাস Mg+2 এর ইলেকট্রন সংখ্যার সমান? আবার পড়ো, কোন নোবেল গ্যাস Mg+2 এর ইলেকট্রন সংখ্যার সমান? দেখো, তোমরা এটা নিশ্চয়ই জানো যে Mg+2 কথার মানে কি? ম্যাগনেসিয়ামের কত হয়? 12 হয় না পারমাণবিক সংখ্যা? 12 হয়। +2 মানে কি? দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে ম্যাগনেসিয়াম এখন 10 হয়ে গেছে। +2 কথার মানে এই না যে দুটো অ্যাড হলো। +2 মানে প্রোটন বেড়ে গেছে,
কারণ প্রোটন প্লাস হয় আর ইলেকট্রন কী হয় মাইনাস হয়। তাহলে কোনো কিছুর মাথায় যদি -2 থাকে, অক্সিজেনের মাথায় -2, তার মানে অক্সিজেনে দুটো জিনিস, মানে দুখানা মাইনাস চলে এসছে, দুখানা ইলেকট্রন চলে এসছে, এক্সট্রা দুটো ইলেকট্রন আছে। কিন্তু এই যে Mg+2, তার মানে ইলেকট্রন দুটো নেই বলেই তো প্রোটন বেশি দেখা যাচ্ছে +2। ঠিক আছে, তো এই কথার মানে কিন্তু বুঝবে। তো 10টি দুটো বেরিয়ে গেছে, মানে 12টা না হয়ে এখন 10টা ইলেকট্রন আছে। বলো হয় কি না? 10টা ইলেকট্রন আছে। প্রশ্ন কি বলেছে? প্রশ্নে বলেছে যে কোন নোবেল গ্যাস এর ইলেকট্রন সংখ্যার সমান। এবার কার 10টা থাকে নর্মালি? নিয়ন। নিয়নের নর্মালি 10টা থাকে না? আর নিয়ন কি একটা নোবেল গ্যাস? হ্যাঁ অবশ্যই নোবেল গ্যাস। কারা কারা নোবেল গ্যাস? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা। হ্যাঁ না, যাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে তাদেরই বলে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। তারা আর কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না বা করে না, তাদের অষ্টকপূর্তি হয়ে রয়েছে। কারা কারা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা। ঠিক আছে, মনে থাকবে কি না? এটা 2 নম্বর পড়ে, 10 নম্বর পড়ে, 18 নম্বর, এরকম। পরের প্রশ্ন হয়ে গেল। ও আচ্ছা, হয়ে গেল। তাহলে আমাদের এখানে আমরা শেষ করলাম কোনটা? আমরা শেষ করলাম, দেখো, মডেল কোশ্চেন পেপার 4টা শেষ করলাম। আজকে আমরা দুটো শেষ করবো, সেট 5টা আমরা আজকে চলো করে ফেলি, ফটাফট করে সেট 5টা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো চলো সেট 5 দেখো। ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের কোশ্চেন এটা। প্রথম প্রশ্ন, একটি লব্ধ একক কোনটা? দেখো লব্ধ একক কোনটা? আমরা 7টার কথা বলেছিলাম, মনে আছে? ক্যান্ডেলা, কেলভিন, আলোকবর্ষ, তার মধ্যে ছিল তো মাস, লেন্থ, টেম্পারেচার, টাইম, টেম্পারেচারও হবে, উষ্ণতা হবে, কেলভিন ইউজ করা হয়। তারপরে দীপন প্রাবল্য, ক্যান্ডেলা ছিল, তাই না, তাপমাত্রা, তড়িৎ প্রবাহমাত্রা। এই 7টা ছিল যারা মৌলিক মানে তারা অন্য কোনো কিছুর সাহায্য নেবে না, একাই তৈরি হতে পারে। দূরত্ব, কেলভিন টেম্পারেচার মাপার জন্য, ক্যান্ডেলা দীপন প্রাবল্য একমাত্র জুল শক্তি মাপার জন্য বা কার্য। তো কার্য মানে mL²⁻²। দেখো যার মধ্যে এত কিছু মিক্স হয়ে আছে, তাহলে কি মৌলিক হলো না? এটার নাম কি? লব্ধ। উত্তর কি হবে? তাহলে কোনটি লব্ধ একক? জুল। কোনটা লব্ধ একক? জুল। মনে থাকবে? নেক্সট, পরের প্রশ্ন। চাপের মাত্রা সংকেত হলো চাপ মানে কি? চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। বল মাপে কি দিয়ে? mL/2, mL/2। আর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কয়ার, আয়তন বলে দৈর্ঘ্যের কিউব হতো। এটা আমাদের মনে রাখার জিনিস। এই এল দিয়ে এটা কেটে দিলে একটা এল থাকে, এই এলটা যদি উপরে যায়, এলটার উপরে এই এলটা যদি উপরে যায়, এই এলটা, তাহলে কী হবে? এম। এল উপরে গেলে এর মাথায় -1 হয়ে যাবে, এখানে 1 আছে নর্মালি, উপরে গেলে -1, আর টির উপর -2। তাহলে কী হবে? চাপের বল বাই ক্ষেত্রফল এম এল এর উপর -1 টি তো -2। তাহলে এই অ্যান্সার হবে। কি উত্তর হবে? এম এল এর উপর -1 টির উপর -2। ওকে, বাহ, খুব ভালো। পরেরটা, 1 ন্যানো সেকেন্ড মানে কত সেকেন্ড? দেখো ন্যানো সেকেন্ড মানে কত ছোট একটা ব্যাপার। আর ন্যানো দেখলেই 9টা মাথা রাখবে, ন্যানো কথাটা শুনলেই 9টা মাথা রাখবে। ঠিক আছে, তাহলে 1 ন্যানো সেকেন্ড মানে 10⁻⁹ সেকেন্ড। 10⁻⁹ সেকেন্ড। ন্যানো কথাটা শুনলে কিন্তু 9, ন্যানো মানেই 9, মনে থাকবে? তো দেখো পরের প্রশ্ন বলেছে, সমবেগে গতিশীল বস্তুর কি হবে? সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না, ত্বরণ থাকতে পারে, ত্বরণ কমতে পারে, ত্বরণ স্থির থাকে। সমবেগে যদি চলে তার কোনো ত্বরণ থাকবে কি? ত্বরণ মানে কি? ত্বরণ মানে আমি বারবার বলেছি, বেগ কতটুকু বৃদ্ধি পাচ্ছে, মানে এখান থেকে এখানে যেই বেগে যাবে তার সেম ডিস্টেন্স পরেরটা বেশি স্পিডে যাবে, পরেরটা বেশি স্পিডে যাবে একটু, পরেরটা আরেকটু বেশি, কিন্তু সেই রেটটা সেম থাকে, মানে সমত্বরণ বলে। কথার মানে বোঝা গেল? সমবেগে কথার মানে কিন্তু না, তার মধ্যে কোনো সমবেগ আর স্থির থাকা প্রায় একই রকম জিনিস, হ্যাঁ না? তো তারা কিন্তু ত্বরণ থাকবে না, কোনো ত্বরণ থাকে না, মনে থাকবে? তাহলে সমবেগে গতিশীল বস্তুর কি থাকে না? কোনো ত্বরণ থাকে না। পরের প্রশ্ন বলেছে, চলন্ত সাইকেলের চাকার গতি কেমন হবে? চলন্ত সাইকেল যে চাকার গতি এবং ঘুরতে থাকে, তো অনবরত ঘুরতে থাকে, তার মানে এবং ঘুরতে ঘুরতে কোন দিক যায়? সামনের দিক যায়। দেখতে কেমন লাগে? একটা সরল রেখা বরাবর চলে যাচ্ছে মনে হয়, এবং ঘুরছেও। তাহলে এটা কেমন হচ্ছে? ঘূর্ণন গতি আর চলন গতি, ঘূর্ণন আর চলন দুটো মিক্স, এই জন্য নাম মিশ্র গতি। কি গতি?
মিশ্র গতি। তাহলে গাড়ির চাকা যে ঘুরে সামনের দিক চলে যাচ্ছে, এই গতিটা কেমন গতি হবে? মিশ্র গতি। আর মিশ্র গতি কাকে কাকে বলবো আমরা? চলন গতি আর ঘূর্ণন গতিকে একসাথে বলবো মিশ্র গতি। ওকে, পরের প্রশ্ন। কোন পরমাণুর এম কক্ষে 6টা ইলেকট্রন উপস্থিত? কোন পরমাণুর এম কক্ষে 6টা ইলেকট্রন উপস্থিত? দেখো কার কথা বলেছে? সালফার কত হয়? 16, অক্সিজেন 8, নাইট্রোজেন 14, আর্গন 18। এগুলো ঠোঁটস্থ রাখতে বলেছিলাম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, এগুলো একদম মুখস্থ, ঠোঁটস্থ, কোষস্থ সব রাখো। এগুলো দেখেই উত্তর হবে। অক্সিজেনের ও দেখেই মনে করবে 8, হ্যাঁ না? অক্সিজেনকে দেখেই মনে করতে হবে 8, তাড়াতাড়ি করে। তো যাই হোক, তোমরা এখানে বলো কোন পরমাণুর এম কক্ষে 6টা ইলেকট্রন উপস্থিত থাকবে? 16, 2, 8, 6। প্রথম কক্ষ মধ্যে 2টো, পরেরটা 8টা, পরেরটায় 6টা, তাই না? তাহলে লাস্ট মধ্যে 6 আছে কার? সালফারের। অক্সিজেনের 2,6। বাট এটা KLM, এম KL, এটা এলে 6টা আছে। এটা তো হবে না, এগুলো তো হবেই না। তাহলে অ্যান্সার কী হবে? সালফার। সালফার। ওকে, সহজ প্রশ্ন একদম, ভেরি গুড। পরের প্রশ্ন। প্রশ্ন করছে দেখো কি, প্রোটন কে আবিষ্কার করেন? প্রোটন, সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন, প্রোটন কে আবিষ্কার করে? থমসন, জে থমসন। রাদারফোর্ড কি আবিষ্কার করেন? রাদারফোর্ড ইলেকট্রনের সরি প্রোটন আবিষ্কার করেন কি, তাই তো? 1 মিনিট, সরি একটু ভুল হলো। প্রোটন আবিষ্কার করেন কি বলো তো? থমসন তো ইলেকট্রন আবিষ্কার করেন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড আর গোল্ডস্টাইন। অ্যাকচুয়ালি দেখো তোমাদের বইতে হয়তো প্রোটন আবিষ্কারের গল্পে রাদারফোর্ডকে স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু রাদারফোর্ড জাস্ট নামকরণ করেন প্রোটনটার। বেসিক একটা আইডিয়া দিয়ে দিয়েছিল, মানে মেন যে অ্যানোড রশ্মির ঘটনা দিয়ে পজিটিভ কিছুর থাকতে পারে। মানে ইলেকট্রন আগে আবিষ্কার করেছে ইলেকট্রন, থমসন আগে আবিষ্কার করেছেন কিসের? ইলেকট্রনের, যে নেগেটিভ কিছু পার্টিকেল আছে, নেগেটিভ। কিন্তু পরবর্তীতে গোল্ডস্টাইন তার অ্যানোড রশ্মি পরীক্ষায় উনি বললেন পজিটিভ কিছুর অস্তিত্ব আছে। পরবর্তীতে রাদারফোর্ড সেটা পরীক্ষা নিরীক্ষাভাবে আরও পারফেক্টলি বলেন, এর নামে প্রোটন। তাই প্রোটন আবিষ্কার করেন বললে তোমরা বলবে উত্তর হবে রাদারফোর্ড, কারণ তোমাদের বইতে হয়তো রাদারফোর্ডই উত্তর নেবে। হ্যাঁ, রাদারফোর্ডই উত্তর নেবে, তাহলে কিন্তু তাহলে থমসন হবে না, কী হবে? রাদারফোর্ড। কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডস্টাইনকে দেওয়া উচিত। যাই হোক, এটা হয়তো যদি এখন তোমরা তোমাদের স্কুল ভিত্তিক স্যারকে শুনে দেখবে যে কী বলা উচিত। হ্যাঁ, প্রোটন আবিষ্কারের গল্পটা। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, অ্যাকচুয়ালি আবিষ্কার করেন গোল্ডস্টাইন, নামকরণ করেন রাদারফোর্ড। ঠিক আছে, চলো। আর স্যাডউইক কী করে? স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন, মনে আছে? স্যাডউইক করেন নিউট্রন আবিষ্কার। পরের প্রশ্ন দিয়ে দিয়েছে, নিউট্রন আবিষ্কারের পরীক্ষায় ব্যবহৃত হয় কোন রশ্মি? ক্যাথোড, এক্স, আলফা, গামা। বলার চেষ্টা করো। নিউট্রন আবিষ্কার করো। দেখো আমি একটু নিয়ে যাই তোমাদের একটা পেজে। দেখো নিউট্রন আবিষ্কারের যে গল্পটা, সে অ্যাকচুয়ালি নিউট্রন আবিষ্কার করেন কে? স্যাডউইক কে আবিষ্কার করেন? স্যাডউইক। তো ইনি আসলে কি করছিলেন, এনার গল্পটা বলি। ইনি কী করছিল? বেরিলিয়াম নিয়েছিলেন। বেরিলিয়ামের কত? বেরিলিয়ামের পরমাণু নিয়েছেন 4, 9। এবার একে ইনি হিট করলেন পোলোনিয়াম, চেনো তো? পোলোনিয়াম বিশাল ভালো তেজস্ক্রিয় মৌল। তো এই পোলোনিয়াম থেকে আলফা কণা, জানি যেগুলো তেজস্ক্রিয় সেখান থেকে কণা বেরোয়, আলফা কণা, বিটা রশ্মি, গামা রশ্মি। তো এই আলফা রশ্মি বের করেছে এবং আলফা রশ্মিতে হিট করেছে। আলফা রশ্মি মানে কিছুই না, আসলে আলফা রশ্মি মানে কি? আলফা মানে হিলিয়াম 2, 4। হ্যাঁ, হিলিয়ামে 2, 4 হয়। তো এটা দিয়ে হিট করেছে, করলে দেখা গেছে কী হয়েছে? কার্বন বেরিয়ে এসেছে 6, 12। আর একটা নতুন একটা কণা ভিতরে উনি পেয়েছিলেন, যাকে আমরা নাম দিয়েছি নিউট্রন, N01। তো এটা কিন্তু নিউট্রন আবিষ্কারের বিক্রিয়া। হ্যাঁ, এটা তো মাথায় রাখতে পারো তোমরা। কি বলবে? যে বেরিলিয়ামকে আলফা কণা দ্বারা যখন আঘাত করেছিলেন স্যাডউইক, তখন কার্বন পেয়েছিলেন এবং যেটা একটা নতুন কণা পেয়েছিল, যেটা কিনা একটা বিশাল, মানে কী করে বুঝেছিলেন যে এর নাম নিউট্রন? মানে ব্যাপারটা এই হয়েছিল যে এই কণাগুলোর যে স্রোত, সেটা তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। নর্মালি প্লাস হলে মাইনাস দিক চলে যাবে, মাইনাস হলে প্লাস দিক চলে যাবে, এটা ঘটনা ঘটবে। বাট এটা কোনো কিছু দ্বারা বিক্ষিপ্ত হচ্ছিল না। তো ওইখান থেকে উনি কনসেপ্টটা পান। আরও ডিটেলস অনেক কিছু বলা যেত, আমি জাস্ট সহজে বললাম। এটাকে আমরা বলছি নিউট্রন। ঠিক আছে, তাহলে নিউট্রন আবিষ্কারে তাহলে উনি কোন রশ্মিটা ইউজ করেছিলেন? আলফা রশ্মি। এটাই তোমার প্রশ্ন করেছে যে নিউট্রন আবিষ্কারের পরীক্ষায় ব্যবহৃত হয়েছিল কোন রশ্মি? আলফা রশ্মি। কোন রশ্মি? আলফা রশ্মি। ওকে,
বেশ, পরের প্রশ্ন। স্থিতি ও গতি কথা দুটি আপেক্ষিক, ব্যাখ্যা করো। স্থিতি ও গতি কথা দুটি আপেক্ষিক, ব্যাখ্যা করো। চলো করা যাক। দেখো, মনে করো তুমি এইখানে দাঁড়িয়ে, এইখানে এটা একটা মনে করো একটা কোনো একটা গাড়ি, তুমি এখানে বসে আছো, তোমার বন্ধু এখানে বসে আছে। কিছুক্ষণ পরে গাড়িটা এখানে পৌঁছালো। আচ্ছা, গাড়ি দুটো চাকা দিয়ে দিই। কি বিচ্ছির গাড়ি, এরকম গাড়ি হলে তো কেউ চড়বে না। হ্যাঁ, এবার একটু গাড়ি গাড়ি মনে হচ্ছে। ঠিক, হ্যাঁ, ভেরি গুড, বাহ, বিশাল গাড়ি না? তো যাই হোক, তুমি এখানে আছো, তোমার বন্ধু এখানে আছে। কিছুক্ষণ পরে দেখা যাবে তুমি এখানে আছো, বন্ধু এখানে আছে, ঠিক আছে? তো তুমি কি দেখবে, তোমার বন্ধু নড়ে চলে এখানে এলো না, তুমি দেখবে তোমার বন্ধু তোমার সামনে যেখানে বসেছিল সেখানেই বসে আছে। তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির না গতিশীল? স্থির। এখানে মনে করো জগাই মাধাই বা যে কোনো একজন দাঁড়িয়ে আছে, এ কি দেখবে, এ দেখবে এই এই ছেলেটার পজিশন এখান থেকে এখানে হয়ে গেছে, আর এই ছেলেটার পজিশন এখান থেকে এখানে হয়ে গেছে। অর্থাৎ তার কিন্তু একটা ডিস্টেন্স সে কভার করেছে, তার একটা সরণ হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এই ব্যক্তির সাপেক্ষে তোমরা দুজনেই মুভেবল, তোমরা দুজনেই গতিশীল, কিন্তু তোমরা প্রত্যেকে নিজের নিজের সাপেক্ষে কিন্তু স্থির। তাহলে আমি কি বলবো? তাহলে একটা নির্দেশকের সাহায্যে সবসময় বলা যাবে যে কেউ গতিশীল নাকি স্থিতিশীল। বুঝতে পারলে? আর একটু ভালো করে যদি বলি, মনে করো পৃথিবী এটা, তো পৃথিবীতে তো আমরা সব কিছু স্থির দেখি, যাকে আমরা অর্থাৎ আমাদের যে বাড়ি ঘর, আমাদের যে গাছপালা, এগুলো তো সব স্থির। কিন্তু যদি সম্ভব হয় পৃথিবীর বাইরে যদি এই জগাইকে পাঠাই, তো জগাই কি করবে? জগাই দেখবে যে কি পৃথিবীতে ঘুরছে, তাহলে তো সব কিছুই তো একটা মানে গতিশীল পজিশনে রয়েছে, সব কিছু গতিশীল পজিশনে। তাহলে যাকে আমি বলছি স্থির, জগাই দেখছে সেটাকে মুভেবল। তাহলে পরম স্থির বলে তো কিছু পাচ্ছি না। আরও ভালো করে যদি বোঝাই, কিন্তু পৃথিবীর থেকে বলবে সূর্য, সূর্য কি? সূর্য তো স্থির, তাহলে পরম স্থির পেলাম। এবার পুরো যে সৌরজগৎ, এবার যদি গ্যালাক্সির সাপেক্ষে দেখি, দেখবো এটাও ঘুরছে, দেখবো এটাও ঘুরছে। তাহলে পুরো ব্রহ্মাণ্ডে পরম স্থির বলে কিছু নেই, বা পরম গতিশীল বলে কিছু নেই। বোঝা গেল? কারোর সাপেক্ষে কেউ স্থির, কারোর সাপেক্ষে কেউ গতিশীল। তাহলে এই ব্যাখ্যাটাই তোমাদের এখানে জানতে চেয়েছে। কি, কোন ব্যাখ্যা? যে কি যেন কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে ছিল স্থিতি ও গতি কথা দুটি আপেক্ষিক ব্যাখ্যা করো। তাহলে তোমরা একটু নিজেদের ভাষাটা ব্যাখ্যা করে দিতে পারবে যে হ্যাঁ, স্থিতি গতি কিন্তু ব্যাপারটা সর্বদাই আপেক্ষিক, দিয়ে ওরকম একটা উদাহরণ দিয়ে বলে দিতে পারবে। ঠিক আছে? নিজের ভাষা ব্যাখ্যা দেবে, বেশি বড় করবে না, 1 মার্কের প্রশ্ন ছোট্ট করে একটু লিখে দেবে। ঠিক আছে? ত্বরণ কাকে বলে? ত্বরণ মানে কি জানি? অ্যাক্সেলেরেশন, বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি বাই সময় বা বেগ পরিবর্তন। বেগ বৃদ্ধি নাম্বার অ্যাকচুয়ালি বেগ বৃদ্ধি বলা উচিত, আমি বেগ পরিবর্তন বলে দেব। তাহলে এটা লিখতে হবে, সবসময় মনে রাখবে ত্বরণ কাকে বলে। এখানে তুমি এরকম করে লিখলে, লিখার পরে কিন্তু নিচে লিখে দেবে যে ত্বরণ সমান সমান বেগ পরিবর্তন বাই সময়। এটা কিন্তু মাস্ট, এটা লিখতে হয় ফিজিক্সে, হ্যাঁ না? তো ত্বরণ কাকে বলছি? একক সময় যদি এটা 1 হয়ে যায়, তাহলে বেগ পরিবর্তন কি ত্বরণ বলে? একক সময়ে বেগ পরিবর্তন কি ত্বরণ বলে? বা বলতে পারি বেগ পরিবর্তনের যে হার, সময় দিয়ে ভাগ হলে থেকে হার বলে, বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, বা বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। তাহলে ত্বরণ কাকে বলে পারা যাবে? ভেরি গুড। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোনো বস্তুর বেগ শূন্য কিন্তু ত্বরণ থাকতে পারে কি? পজ করে, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এটা একটু নিজে পজ করে ভাবো যে কোনো বস্তুর বেগ শূন্য, মানে নড়ছে না একটু, তার কি ত্বরণ থাকতে পারে? বেগই যদি শূন্য হয় তাহলে ত্বরণ থাকে কি করে? এটা মনে হবে না? হ্যাঁ, থাকতে পারে। কিভাবে? দেখা যাক। মনে করো একটা বল তুমি উপর দিক ছুঁড়ে মারলে, তাহলে এখানে চলে যাবে কিছুক্ষণ বলটা, এবং কিছুক্ষণ পরে বলটা আবার নিচে কিন্তু নেমে আসবে। তাহলে বলটা যখন এরকমভাবে যাচ্ছিল, এই পজিশনে যখন বলটা এলো, তাহলে দেখা যাবে এই পজিশনে বলটা কেন আবার নিচের দিকে যায়? তার মানে এখানে গিয়ে নিশ্চয়ই এর বেগ শূন্য হয়েছে, তবেই তো নিচে এসছে। তাহলে আস্তে আস্তে বেগ কমতে 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 এখানে বেগ শূন্য হয়েছে, তবেই তো নিচে নেমেছে। তাহলে এই পজিশনে এর বেগ শূন্য, কিন্তু এই পজিশনেও কি অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে না? এই পজিশনে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, হ্যাঁ কি না? হ্যাঁ, জি কিন্তু এখানেও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বেগ শূন্য কিন্তু ত্বরণ থাকলো। তাহলে কোনো বস্তুর বেগ শূন্য কিন্তু ত্বরণ থাকতে পারে কি? হ্যাঁ, থাকতে পারে। ব্যাখ্যা দিতে পারবে নিজেরা বানিয়ে বানিয়ে? ভেরি গুড। বানিয়ে বানিয়ে নিজে লেখা শেখো, নোট দেখে ঝেপে দেওয়া একদম ঠিক জিনিস না। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। ভরবেগের এসআই একক কি? ভরবেগ এম ভি,
ভর আর বেগ গুণ করলাম, মাস আর ভেলোসিটি। এর এসআই একক, মাসের একক কি কেজি, বেগের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, হয়ে গেল কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ভর বেগের এসআই একক। হলো কি হলো না? হলো, সহজই হয়ে গেল। চলো পরে প্রশ্ন, প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে? প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে? ভালো প্রশ্ন। দেখো, আমরা নেচার থেকে যদি কিছু পাই, লাইটের স্পিড কত, ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বারবার মুখস্থ করেছি, 3 × 10⁸, অর্থাৎ 3-এর পরে 1 2 3 4 5 6 7 8 এত মিটার পার সেকেন্ড। 30 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 30 কোটি, 30 কোটি মিটার পার সেকেন্ড 1 সেকেন্ডে যায়। আলো 1 সেকেন্ডে 30 কোটি মিটার যায়। 3টে শূন্য কেটে দাও, কত কিলোমিটার যায়? 3টে শূন্য কেটে দিলে কি হয়? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লাখ কিলোমিটার যায় 1 সেকেন্ডে। আলোর স্পিড 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, মনে থাকবে তো? এটাই আমরা জানি যে 1 সেকেন্ডে এত মিটার যায়। অ্যাকচুয়াল ডাটাটা কত? 3 লাখ না, সেটা হয়তো সম্ভবত 299 792 458, এই মনে রাখবে। 299792458 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রিয়েল, যাকে আমরা 3 লাখ গড়ে ধরে নিয়েছি এইটা। হ্যাঁ, তাহলে 1 সেকেন্ডে আলো এত মিটার যায়, বলতে পারি হ্যাঁ কি না? তাহলে 1 সেকেন্ড কত মিটার যাচ্ছে? আমি বলবো আলো 1 সেকেন্ডে যায় 299792458, 299 792 458 এত মিটার। হ্যাঁ কি না বলো? তাহলে আমাকে বলতে চাইছি কি, প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে? উল্টো করে বলা যেত যে এত মিটার যে 1 সেকেন্ডে। 1 মিটার কাকে বলবো? 1 মিটার কাকে বলবো, তাই তো? তাহলে 1 মিটার বলতে 1 বাই ওই কি নিয়ম, 299792458 এত সেকেন্ড। তাহলে আলো এই এত সেকেন্ডে যে ডিস্টেন্সে যায় সেটাই 1 মিটার। বলো, এত মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে এত সেকেন্ডে। তাহলে উল্টো আমি সংজ্ঞাটা কাকে বলবো? যে আলো এই এত সেকেন্ডে 1/এই সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স যায় তার নামে 1 মিটার। আমাকে বলছে প্রমাণ দৈর্ঘ্য মানে 1 মিটার কাকে বলে? আলো এত সেকেন্ডে যতটুকু যায় তাকেই বলে প্রমাণ দৈর্ঘ্য। পারা যাবে? পারা যাবে? ভেরি গুড। পরে প্রশ্ন, দ্রুতি নির্দেশ করতে শুধু মান দিলেই হবে, শুধু মান উল্লেখ করা যথেষ্ট, দিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দ্রুতি একটা স্কেলার রাশি। গাড়ির স্পিডোমিটার কি পরিমাপ করে? কি বলেছে? গাড়ির স্পিডোমিটার। স্পিডোমিটার কাকে বলে আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও 1 মিনিট। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ না তোমরা, এই যে ছবিটা, এইটাকে বলে স্পিডোমিটার। এই স্পিডোমিটার দিয়ে কী করে বলো তো? এই দেখো, স্পিড মাপছি, তাৎক্ষণিক স্পিড। এটা দিয়ে আমরা কী মাপি? গাড়ির তাৎক্ষণিক না, যে ইমিডিয়েট কত বোঝাচ্ছে, এই ভাই গাড়ি 80-তে আছে, গাড়ি 60-এ আছে, গাড়ি 120-তে আছে। অর্থাৎ যদি আমাকে প্রপার উত্তর দিতে হয় তাহলে আমি কী বলবো? যে তাৎক্ষণিক, যে এই স্পিডোমিটার দিয়ে কী মাপে? তাৎক্ষণিক, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক স্পিড, তাৎক্ষণিক স্পিড, তাৎক্ষণিক দ্রুতি মাপে গাড়ির। হ্যাঁ না? আরেকটা লেখা আছে দেখো সাইডে, ওডোমিটার। ওডোমিটার দিয়ে মাপে কতটুকু দূরত্ব তুমি ছেড়ে এসছো, কতটুকু দূরত্ব তুমি গাড়িটা কভার করেছে। ঠিক আছে? তাহলে স্পিডোমিটার দিয়ে কী মাপে? স্পিডোমিটার দিয়ে তাৎক্ষণিক দ্রুতি মাপে। আর ওডোমিটার দিয়ে কী মাপে? ওডোমিটার দিয়ে মাপে দূরত্ব, মাপে কত দূরত্ব গাড়িটা ছেড়ে এসছে। ঠিক আছে? বোঝা গেছে আশা করি? দেখো পরে প্রশ্ন, তাহলে স্পিডোমিটার দিয়ে কী পরিমাপ করে? তাৎক্ষণিক দ্রুতি। হাইড্রোজেন পরমাণুর ভর একটি প্রোটনের ভরের প্রায় কত গুণ? না, ভরের প্রায় ড্যাশ। হাইড্রোজেন পরমাণুর ভর, হাইড্রোজেন পরমাণু ভর, তাই তো? হাইড্রোজেন পরমাণু কেমন দেখতে? এটা যদি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস হয়, কে কক্ষপথ? হাইড্রোজেন পরমাণুতে কি কি আছে? একটা প্রোটন আছে, হাইড্রোজেন আইসোটোপ হয় যদিও। হাইড্রোজেন 1-1টা যদি নিই, বা 1-2টা যদি নিই, যে কোনো, আচ্ছা 1-1 নিই, নিউট্রন নেই, থাকতেও পারে নাও পারে, তো আমি বাদ দিলাম, ওর কথা বাদ দিলাম। কিন্তু এখানে একটা কি থাকবে? একটা ইলেকট্রন থাকবে, আর এখানে একটা প্রোটন থাকবে। হ্যাঁ কি না? একটা প্রোটন, প্রোটন মানে প্লাস, ইলেকট্রন মাইনাস থাকবে। তাহলে
আমাকে প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা আমাকে করেছে যে হাইড্রোজেন পরমাণুর ভর একটা প্রোটনের ভরের কতটুকু। তাহলে হাইড্রোজেন পরমাণু, এই যে এটা যদি হাইড্রোজেন পরমাণু হয়, এর যে ভরের কথা ভাবো, ইলেকট্রনের কোনো ভর আমরা ধরি না, তাহলে এর ভর শুধু একটা প্রোটনেরই ভর। তাহলে হাইড্রোজেন পরমাণুর ভর আর একটা প্রোটনের ভর এটা কি সেম নয়? এটা কি সেম নয়? অবশ্যই সেম। তাহলে প্রশ্ন করেছি হাইড্রোজেন পরমাণু ভর একটা প্রোটনের ভরের প্রায় সমান। কি উত্তর? সমান। C614 একটি তেজস্ক্রিয় আইসোটোপ, একদম ঠিক। C612 এটা ঠিক, এটা তেজস্ক্রিয় না, বাট এটা তেজস্ক্রিয়। C614 বাবরে বাবা, নিউক্লিয়াস বেশি ভারী, তাই না? ওটা কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল, মনে থাকবে? সত্য, এটা একদম সত্য কথা। পরেরটা, কোন বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি সংশোধন করেন? নিলস বোর, মনে আছে? নিলস বোর সিকোয়েন্স আমরা পড়েছিলাম, না আমরা পড়িনি যদিও, সেটা অফলাইনে পড়েছিল ওরা, যাই হোক নিলস বোর। তাহলে কোন বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি সংশোধন করেছিলেন? বিজ্ঞানী নিলস বোর। ওকে, তোমরা দেখো আজকে সেট 4 এবং 5 দুটো আমরা তাড়াতাড়ি সলভ করলাম, যতটা পেরেছি মোটামুটি কনসেপ্টুয়াল। আজকে কোশ্চেনগুলো বেশ সোজাই ছিল, তবে কিছু কিছু প্রশ্ন খুব ভালো ছিল, যেমন স্টার মেরেছি, এই প্রশ্নটা ভালো, এবং বেশ কিছু প্রশ্ন শিখেছি। স্পিডোমিটারটাও ভালো ছিল কোশ্চেন, একটু ভালো করে তোমরা দেখলে, শিখলে, বুঝলে, বেশ ভালো ভালো প্রশ্ন কিন্তু আজকে ছিল। ঠিক আছে, তো ঠিক আছে, শুভরাত্রি সবাইকে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর প্লেলিস্টে তোমরা অবশ্যই বাকি ভিডিওগুলো দেখতে থাকো, পরের ভিডিও খুব শিগগিরই আসছে। থ্যাংক ইউ।